বায়োলার্নিং এর আজকের ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমাদের ক্লাস 11 এর যে টপিকটা নিয়ে আলোচনা হচ্ছিল সেটা হচ্ছে ফটোসিনথেসিস। তোমরা সবাই জানো। তো ফটোসিনথেসিসের আমি এলিমেন্টারি আইডিয়া কিছু তোমাদের দিয়েছি এবং বিগত ক্লাসে আমি তোমাদের ফটোসিনথেসিস যে ফেজ বা দশাগুলো আছে তার সম্পর্কে একটা কনসেপ্ট বা একটা সাধারণ ধারণা আমি তোমাদের দিয়েছিলাম। তো যেখানে বলা হয়েছিল যে সালোক সংশ্লেষের দুটো দশা মেনলি দেখতে পাওয়া যায়, একটা হচ্ছে আলোক দশা বা আলোক নির্ভর দশা বা লাইট ডিপেন্ডেন্ট ফেজ, আর একটা বলা হয়েছিল অন্ধকার দশা বা যেটাকে বলা ছিল লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজ বা আলোক নিরপেক্ষ দশা। তো আমরা প্রথমেই সেখানে কিছু জিনিস দেখেছিলাম যে কীভাবে পড়বো বা তার স্টেপগুলো আমরা দেখেছিলাম, এবং আমি এও বলেছিলাম যে বিগত ক্লাসে আমি তোমাদের আলোক দশাটা শুরু করব, যা স্টেপগুলো আমরা দেখব, এবং আজকের ক্লাসের মধ্যে সমগ্র বিষয়টাকে একটা জাস্ট সামারাইজ করে নেব, নিয়ে আমরা পুরো বিষয়গুলো দেখব কোন স্টেপে কি হচ্ছে বা কোন ঘটনাগুলো ঘটছে অ্যাকচুয়ালি সেটাই। তো তাহলে কোথায় ঘটে, কখন ঘটে, কেন আলোক দশা বলা হচ্ছে, এই নিয়ে আমাদের আজকের ক্লাসে বিস্তারিত আলোচনা হবে এবং এই স্টেপগুলো সেগুলো নিয়ে আলোচনা হবে। তো প্রথমেই আমরা আলোচনা করতে ঢোকার আগেই আমাদের যে বিষয়টা আমরা দেখে নেবো সেটা হচ্ছে কি না, আলোক দশার সংজ্ঞা বা ডেফিনেশন কি। তো আমরা যদি দেখি আলোক দশার ডেফিনেশন, দেখো বোর্ডে লেখা আছে, যে দশায় আলোর প্রত্যক্ষ উপস্থিতিতে সালোক সংশ্লেষের প্রধান রঞ্জক পদার্থ ক্লোরোফিল এ সরাসরি এবং অন্যান্য সহকারী রঞ্জকের সাহায্যে আলোক শক্তি শোষণ করে সক্রিয় হয়ে ওঠে এবং ইলেকট্রন দাতা জলকে বিয়োজিত করে অক্সিজেন, বিজারক পদার্থ যেটা আছে NADPH+H+ এবং উচ্চ শক্তি সম্পন্ন এটিপি গঠন করে, তাকে বলা হচ্ছে লাইট কেমিক্যাল রিঅ্যাকশন বা লাইট রিঅ্যাকশন বা আলোক দশা বলা হচ্ছে। তাহলে এই হচ্ছে পুরো বিষয়টা। এই পুরো বিষয়টার সংজ্ঞাটাই যেটা লেখা রয়েছে সেই বিষয়গুলি আমরা স্টেপ বাই স্টেপ পড়বো। তো প্রথমে আমরা সংজ্ঞাটাকে ভালো করে বুঝে নিই, বেসিক কনসেপ্ট কি, লাইট ফেজ অ্যাকচুয়ালি কি সেটা বুঝে নিই। তাহলে দেখো প্রথমেই যেটা বলছে যে যে দশায়, তাহলে সালোক সংশ্লেষের দুটো দশা বলেছিলাম, আমরা যদি একটু দেখে নিই, ফেজ অফ ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষের দশা, ফেজ অফ ফটোসিনথেসিস, সিনথেসিস। তাহলে এর দুটো দশা মেনলি আমরা দেখেছিলাম, একটাকে কি বলেছিলাম, লাইট লাইট ডিপেন্ডেন্ট ফেজ, ডিপেন্ডেন্ট ফেজ যেটাকে সংক্ষেপে বলছি লাইট ফেজ, আর একটা হচ্ছে লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজ, ইন্ডিপেন্ডেন্ট ফেজ যেটাকে বলা হচ্ছে ডার্ক ফেজ। এই দুটো দশা হয়েছিল এবং আমাদের আলোচনার বিষয় যেটা সেটা হচ্ছে লাইট ফেজ। কেন এটাকে লাইট ফেজ বলা হচ্ছে না, লাইট ফেজ বলা হচ্ছে যেহেতু এটা আলোর উপস্থিতিতে ঘটে, ইন দ্য প্রেজেন্স অফ লাইট, তাই তো, আলোর উপস্থিতিতে ঘটে বলে আলোর প্রয়োজনীয়তা আছে বা আলোর উপস্থিতি অবশ্যই প্রয়োজন। তাহলে আলোর উপস্থিতিতে ঘটার জন্য এটাকে বলা হচ্ছে কি লাইট ফেজ, এবং ডিপেন্ডেন্স এটা বলাই রয়েছে আলোর উপর নির্ভরশীল। শুধু তাই নয়, এটাকে আরেকটা নামে বলা হচ্ছে লাইট কেমিক্যাল রিঅ্যাকশন, লাইট কেমিক্যাল কেমিক্যাল রিঅ্যাকশন, রিঅ্যাকশন। তাহলে যেহেতু ফটোসিনথেসিস রিঅ্যাকশনগুলো সবই রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে হচ্ছে, তাই এটা কি বিভিন্ন কেমিক্যালস জড়িয়ে আছে, তাই এটাকে কেমিক্যাল রিঅ্যাকশন বলা হচ্ছে। এবং তার সঙ্গে ইন দ্য প্রেজেন্স অফ লাইট, আলোর উপস্থিতিতে যে রাসায়নিক বিক্রিয়াগুলো সংঘটিত হচ্ছে, তাই এই ফেজটাকে বলা হচ্ছে কি লাইট ডিপেন্ডেন্ট ফেজ অর লাইট ফেজ অর লাইট কেমিক্যাল রিঅ্যাকশন। এবার দেখো সংজ্ঞায় চলে আসো, বলছে যে দশায় আলোর প্রত্যক্ষ উপস্থিতি, তাহলে অবভিয়াসলি এই দশায় কি লাগবে, আলোর প্রত্যক্ষ উপস্থিতি থাকতেই হবে, তাই তো, আলো থাকতেই হবে। তাহলে আলো ছাড়া কখনোই লাইট ফেজ আমরা কল্পনা করতে পারবো না, তাহলে আলোর উপস্থিতিতে সেই জন্যই বলা হচ্ছে। আর কি, সালোক সংশ্লেষের প্রধান যে রঞ্জক পদার্থ ক্লোরোফিল এ, সেটা কি করতে পারে না, ক্লোরোফিল এ সরাসরি আলোক শক্তিকে শোষণ করতে পারে বা সৌরশক্তি যেটা আছে সেটাকে সরাসরি শোষণ করতে পারে। কিন্তু ক্লোরোফিল এ ছাড়াও বা প্রধান রঞ্জক ছাড়াও কিছু সহায়ক রঞ্জক থাকে বা অ্যাক্সেসরি পিগমেন্ট থাকে, যারা কি করতে পারে না, যাদের সাহায্যে ক্লোরোফিল আলো শোষণ করতে পারে। কারণ সহকারী রঞ্জক যেগুলো থাকে ফাইকোবিরিন, তারপর হচ্ছে তোমার জ্যান্থোফিল, এই সমস্ত যে উপাদানগুলো, তারা সরাসরি সালোক সংশ্লেষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন না করলেও এরা কি করে না, যে সৌরশক্তিটা থাকে সেই সৌরশক্তিকে শোষণ করে ক্লোরোফিলকে প্রদান করে।
ফলে তারা সহকারী রঞ্জক হিসাবে কাজ করে। দিয়ে তারা কি করলো না সহকারী রঞ্জকের সাহায্যে আলোক শক্তি শোষণ হলো, তাহলে প্রথমে আলোটা নিল, দিয়ে কি হবে সক্রিয় হয়ে উঠবে। কে সক্রিয় হবে না ক্লোরোফিল, অবভিয়াসলি ক্লোরোফিলটা সক্রিয় হবে, তাই তো ক্লোরোফিল সক্রিয় হয়ে ওঠে। এবং আর কি ঘটনা ঘটে না ইলেকট্রন ডোনার যারা আছে, যারা ইলেকট্রন দেয়, ইলেকট্রন দাতা যারা রয়েছে তারা জলকে বিয়োজিত করে। কারণ আমরা খুব ভালো করেই জানি যে সালোক সংশ্লেষের অন্যতম একটি প্রধান কাঁচামাল হচ্ছে কি না জল। তাহলে জলকে বিয়োজিত করে কি করবে না জলকে বিয়োজিত করে অক্সিজেন উৎপন্ন করবে। তাহলে উপজাত বস্তুরূপে যে অক্সিজেন পাওয়া যায় সেটা জল বিয়োজিত হয়ে আমরা উৎপন্ন হয়, সেটা আমরা জেনেছি আগে। তো সেখান থেকে অক্সিজেন উৎপন্ন করবে এবং কিছু বিজারক থাকে যারা হচ্ছে কি না নিকোটিনামাইড অ্যাডেনাইন ডাইনিউক্লিওটাইড ফসফেট NADPH প্লাস H প্লাস গঠন করবে। এবং তার সঙ্গে সঙ্গে সালোক সংশ্লেষের আরেকটা যে উদ্দেশ্য সৌরশক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে কার মধ্যে জমা রাখে না এটিপির মধ্যে জমা রাখে বা এটিপি গঠন করে। তাহলে এই প্রসেসটাকে বলা হচ্ছে কি পুরো প্রসেসটাকে বলা হচ্ছে যে তোমার আলোক ফেজ বা আলোক দশা। তাহলে কি হবে না এইখান থেকে যদি বৈশিষ্ট্যগুলো আমরা দেখে নিই তাহলে 1 নম্বর বৈশিষ্ট্য কি পাবো যেটা আলোর উপস্থিতিতে হবে। 2 নম্বর কি সালোক সংশ্লেষে যে প্রধান রঞ্জক ক্লোরোফিল সেটা সরাসরি আলোক শক্তি শোষণ করবে। 3 নম্বর কি সহকারী যে রঞ্জকগুলো থাকে সেই রঞ্জকগুলো কি হবে আলোক শক্তি শোষণ করে ক্লোরোফিলকে প্রদান করবে। 4 নম্বর ক্লোরোফিল যেই আলোক শক্তি সংগ্রহ করলো বা শোষণ করলো ক্লোরোফিল সঙ্গে সঙ্গে কি হচ্ছে সক্রিয় বা অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। 5 নম্বর ইলেকট্রন দাতা বা ইলেকট্রন ডোনার যারা থাকবে তারা জলকে বিয়োজিত করছে, বিয়োজিত করে কি উৎপন্ন করবে উপজাত বস্তুরূপে অক্সিজেন উৎপন্ন করবে। 6 নম্বর পয়েন্ট বিজারক যেটা থাকবে বিজারক উৎপন্ন হবে এবং লাস্ট যেটা পয়েন্ট সেটা হচ্ছে তোমার এটিপি তৈরি হবে। তাহলে এই পুরো বিষয়টা নিয়ে হচ্ছে আমাদের কি তোমার লাইট ফেজ। এবার লাইট ফেজের তো সংজ্ঞা এটা গেল, তাহলে শুধু সংজ্ঞাটা জানলে হবে না, লাইট ফেজের সংজ্ঞাগুলো ছাড়াও লাইট ফেজ কোথায় হয় বা লাইট ফেজে কি কি দ্রব্য বা কি কি মানে বিকারক বিক্রিয়ার জন্য যে বিক্রিয়ক বিক্রিয়ক যেগুলো থাকে রিঅ্যাক্ট্যান্ট তারা সেই কি কি রিঅ্যাক্ট্যান্ট লাগে সেগুলো আমরা দেখে নেব। তাহলে এই জায়গাটা আমি মুছে দিলাম কারণ এই জায়গাটা আমার কোনো প্রয়োজন নেই। এবার দেখো তাহলে সংজ্ঞা গেল যেহেতু, এবার আমরা চলে আসি যে বিষয়টায় সেটা হচ্ছে যে তোমার প্লেস বা স্থান কোথায় হচ্ছে প্লেস। প্লেসটা যদি আমরা দেখে নিই তাহলে প্লেসটা যদি আমরা আগের দিন দেখেছিলাম সেটা হচ্ছে ক্লোরোপ্লাস্টের গ্রানা, তাই তো। তাহলে ক্লোরোপ্লাস্টের গ্রানার মধ্যে হয় গ্রানা অফ ক্লোরোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট। তাহলে ক্লোরোপ্লাস্টের গ্রানার মধ্যে সম্পন্ন হচ্ছে ব্যাস হয়ে গেল। তাহলে গ্রানা বানানটা একটু স্পেলিংটা ভুল হলো, GRANA গ্রানা অর গ্রানা, একটা সিঙ্গুলার একটা প্লুরাল। 2 নম্বর কি চলে আসবে কোথায় না কি কি কম্পোনেন্ট লাগে, তাই তো বা উপাদান আমার কি কি লাগছে। তাহলে কম্পোনেন্ট বা উপাদান কম্পোনেন্টস, কম্পোনেন্টস কি কি উপাদান নিয়ে হচ্ছে আমার না আলোক দশা ঘটানোর জন্য যে যে কম্পোনেন্ট গুলো আমার লাগে সেগুলো মেইনলি হচ্ছে জল লাগবে, জল লাগবে, আর কি লাগবে সানলাইট সূর্যালোক ক্লোরোফিলকে উত্তেজিত করার জন্য সানলাইট, আর কি লাগবে না অবভিয়াসলি ক্লোরোফিল, তাই তো ক্লোরোফিল, ক্লোরোফিল, আর কি লাগবে এডিপি, আর কি লাগবে NADP প্লাস, বিজারিত NADP প্লাস বা NADP। তো এইগুলো হচ্ছে আমার সালোক সংশ্লেষের আলোক দশা ঘটানোর জন্য তাহলে কি কি লাগলো জল, সানলাইট, ক্লোরোফিল, এডিপি এবং NADP প্লাস। এবার যদি বলি টাইম কখন ঘটে, কম্পোনেন্টস গেল, এবার হচ্ছে টাইম কখন হয়। আগের দিন বলেছিলাম আলো নির্ভর যেহেতু দশা তাহলে দিনের বেলায় আলো পাওয়া যায়, তাহলে এটা মেইনলি হয় কখন ডিউরিং ডে টাইম, ডিউরিং সানলাইট। তাহলে যতক্ষণ সূর্যালোক থাকবে দ্যাট ইজ দ্য ডে টাইম, তাহলে দিনের বেলা এটা সম্পন্ন হচ্ছে। তাহলে দেখো পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে গেল। এবার যদি চলে আসি স্টেপস, কতগুলো স্টেপ আছে, তাহলে এর কটা স্টেপস আছে টোটাল লাইন ডিরেকশনের স্টেপ বা ধাপ কটা আছে না টোটাল তোমার 6টা স্টেপ আমরা এখানে দেখতে পাবো। 6টা স্টেপের মধ্যে কি কি পাবো না 6টা স্টেপের মধ্যে পুরো যে রিঅ্যাকশনটা আমরা বললাম সেই পুরো রিঅ্যাকশনটা দেখো কমপ্লিট হবে এবং খুব সুন্দরভাবে বোঝা যাবে তোমার
পরপর যদি আমরা স্টেপগুলো স্টেপ বাই স্টেপ দেখে যাই তাহলে আমাদের কাছে বিষয়টা কোনোভাবেই জটিল হবে না এবং এটা একটা খুব সোজা প্রসেস, তাই তো? তাহলে এই যে 6টা স্টেপ আমি আগের দিন লিখেছিলাম সেটা হচ্ছে দেখো প্রথমেই যেটা ছিল সেটা হচ্ছে যে সৌরশক্তির আবদ্ধকরণ, তাই তো, ট্র্যাপিং অফ সানলাইট। তাহলে প্রথম আমার যে পয়েন্টটা ছিল ট্র্যাপিং বা সৌরশক্তির আবদ্ধকরণ, তাহলে লেখো পরপর লিখে যাই আমি। ট্র্যাপিং অফ সানলাইট 1 নম্বর স্টেপ। তাহলে 6 স্টেপস আমরা পাবো। তাহলে 1 নম্বর কি? ট্র্যাপিং অফ সানলাইট, TRAPPING, ট্র্যাপিং অফ সানলাইট, সৌরশক্তির আবদ্ধকরণ 1 নম্বর স্টেপ। আমি পরে আসছি বিস্তারিত। 2 নম্বর কি? না অ্যাক্টিভেশন অফ ক্লোরোফিল, ক্লোরোফিলের সক্রিয়করণ, অ্যাক্টিভেশন অফ ক্লোরোফিল। 3 নম্বর কি? হাইড্রোলাইসিস অফ ওয়াটার, অফ ওয়াটার। 4 নম্বর কি পাবো? রিডাকশন অফ NADP+ বা NADP+ এর বিজারণ, রিডাকশন অফ NADP+। 1 মিনিট। 4 নম্বর হচ্ছে রিডাকশন অফ NADP+। 6 নম্বর কি? 5 নম্বর কি? প্রোডাকশন অফ অক্সিজেন। আর লাস্ট বাট নট দ্য লিস্ট 6 নম্বর পয়েন্ট হচ্ছে ফটোফসফোরাইলেশন, এই হচ্ছে 6টা স্টেপ। তাহলে কি হলো? ট্র্যাপিং অফ সানলাইট, প্রথমে সৌরশক্তির আবদ্ধকরণ হবে, অ্যাক্টিভেশন অফ ক্লোরোফিল উত্তেজিত হবে। 3 নম্বর কি বলা হয়েছে? হিট রিঅ্যাকশন বা হাইড্রোলাইসিস অফ ওয়াটার, জলের আলোক বিশ্লেষণ ঘটবে। রিডাকশন অফ NADP+ বিজারিত হবে এবং প্রোডাকশন অফ O2, অক্সিজেন উৎপাদন হবে। আর লাস্ট যেটা বলা হচ্ছে ফটোফসফোরাইলেশন বা ফসফরিভবন হবে বা ADP থেকে ATP তৈরি হবে। তাহলে এই হচ্ছে টোটাল স্টেপ। এবার আমরা স্টেপগুলো বিস্তারিত আলোচনায় আসবো যে প্রত্যেকটা স্টেপে কি হচ্ছে এবং পরপর দেখো স্টেপগুলো লেখা রয়েছে। তাহলে এইভাবে আমরা বিস্তারিত আলোচনার মধ্যে এবার আসি যে প্রথম আমরা দিয়ে শুরু করব ট্র্যাপিং অফ সানলাইট। তো চলো আমরা ট্র্যাপিং অফ সানলাইট কিভাবে হয় সেটা আমরা দেখে নিই। দেখো প্রথম পয়েন্ট আমাদের যেটা ছিল ট্র্যাপিং অফ সানলাইট বা সৌরশক্তির আবদ্ধকরণ কিভাবে ঘটছে। তাহলে দেখো আমরা যদি একটা ছবি আঁকি, আমরা কি জানি পাতায় যে ক্লোরোফিল আছে তারা কি করে? তারা হচ্ছে সৌরশক্তিকে আবদ্ধ করে। তাহলে এই যে ক্লোরোফিলটা রইলো, তাহলে পাতার মধ্যে তোমার কি হচ্ছে না পাতার মধ্যে সূর্যালোক এখান থেকে আসছে। তাহলে সূর্যালোক থেকে কি আসছে না এরকম তরঙ্গ হিসাবে কি আসছে? ফোটন কণা রূপে শক্তিটা আসছে। তাহলে সেটা ডাইরেক্টলি পাতার উপর এসে পড়ছে অ্যাজ এ ফোটন কণা রূপে এসে পড়লো, ফোটন বা কোয়ান্টাম। ফোটনের একক হচ্ছে কোয়ান্টাম। তাহলে কোয়ান্টাম হিসেবে পাতার উপর এসে পড়লো। তাহলে পাতার সমগ্র অংশই কিন্তু আলোক শক্তিটাকে বা সৌর শক্তিটাকে শোষণ করতে পারে না। তাহলে কারা শোষণ করে? না দুটো কমপ্লেক্স আছে বা দুটো অঞ্চল আছে। একটা হচ্ছে কি না একটা বলা হচ্ছে লাইট হারভেস্টিং কমপ্লেক্স, যেটাকে সংক্ষেপে বলা হচ্ছে LHC, যেটাকে আরেকটা নামে তোমরা জানো, এটা কি বলা হয় তোমার? অ্যান্টেনা কমপ্লেক্স। অ্যান্টেনা, যেটা আমি আগেই পড়িয়েছি, অ্যান্টেনা কমপ্লেক্স। এই অ্যান্টেনা কমপ্লেক্স দিয়ে আলো শোষণ করতে পারে। আরেকটা জিনিস দিয়ে শোষণ করতে পারে যেটা আছে সেটা হচ্ছে ফটো সিস্টেম বা আলোক তন্ত্র বা আলোক কেন্দ্র থাকে, যেটা দুটো পেয়েছিলে, ফটো সিস্টেম 1 এন্ড ফটো সিস্টেম 2। ঠিক আছে, যেটা হচ্ছে ফটো সিস্টেম 1 হলে 700 ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্যের আলোগুলো শোষণ করবে আর ফটো সিস্টেম 2 হলে 680 ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্যের আলোগুলো শোষণ করবে। তাহলে এই ফটো সিস্টেম এবং লাইট হারভেস্টিং কমপ্লেক্স যেটা অ্যান্টেনা কমপ্লেক্স আছে, তারা কি করলো? তাহলে পাতার এই হারভেস্টিং অঞ্চলে বা জায়গাগুলোর মধ্যে যেখানে এই দুটো কমপ্লেক্স আমরা পাচ্ছি, সেখান থেকে কি হবে? সৌর শক্তিটাকে এই দুটো রিজিয়ন
আলো যে বিভিন্ন তরঙ্গদৈর্ঘ্য যুক্ত আলো যে আসছে, তাহলে সূর্য থেকে যে বিভিন্ন তরঙ্গদৈর্ঘ্য যুক্ত আলোটা পাতার উপর পড়লো, তাহলে পাতার উপর কে কে শোষণ করছে? না পাতার উপর দুটো জায়গা শোষণ করলো, একটা হচ্ছে লাইট হারভেস্টিং কমপ্লেক্স, আর একটা হচ্ছে PS1 এবং PS2। তাহলে এটা বিভিন্ন জায়গায় থাকতে পারে, আমি জাস্ট একটা ফর্মালি দেখিয়েছি। PS1, PS2 এবং LHC এই তিনজনে কি করছে না পাতার হারভেস্টিং অঞ্চল দ্বারা বা এই আলোটাকে শোষণ করে তোমার পাতার মধ্যে স্টোর করছে বা সঞ্চয় করছে। এবার ট্র্যাপিং অফ সানলাইট বা সৌরশক্তির আবদ্ধকরণের প্রধান বিষয় কি না ক্লোরোফিল, এটা তো শোষণ করলো অবশ্যই, হারভেস্টিং অঞ্চলে যে কোনো স্থানে শোষিত হতে পারে। তাহলে যেখানেই এই তিনটে কমপ্লেক্স আমরা LHC, PS1 এবং PS2 পাবো সেখানেই শোষিত হবে। এবার ফটোসিস্টেমের প্রাইমারি ফাংশন যেটা, ফটোসিস্টেমের প্রাইমারি ফাংশন হচ্ছে, তাহলে ফটোসিস্টেম কি করে বা লাইট হারভেস্টিং কমপ্লেক্স কি করে না সৌরশক্তিকে মানে সানলাইটকে তোমার কিসে কনভার্ট করবে না এরা তোমার রাসায়নিক শক্তি রূপে ATP তে কনভার্ট করবে। ওকে, তাহলে প্রথম ফটোসিস্টেমের কাজ কি না ফটোসিস্টেম যেগুলো থাকবে যারা আলোটা শোষণ করলো তারা আলোক শক্তিকে রাসায়নিক শক্তিতে বা কেমিক্যাল, তাহলে এটা কি ছিল লাইট এনার্জি, সানলাইট মানে হচ্ছে তোমার কি লাইট এনার্জি, লাইট এনার্জিকে কিসে কনভার্ট করছে ATP এর মধ্যে জমা রাখছে অ্যাজ এ কেমিক্যাল এনার্জি হিসাবে জমা করলো। ওকে, তাহলে ফটোসিস্টেম গুলোর কাজ হচ্ছে সূর্যের মধ্যে যে আলোক শক্তি আছে সেই আলোক শক্তিটাকে শোষণ করে রাসায়নিক শক্তি রূপে ATP এর মধ্যে স্টোর করে রাখা। এইভাবেই কি হচ্ছে না প্রথমে পাতা দ্বারা বা আলোক কেন্দ্রগুলো দ্বারা সৌরশক্তিটা আবদ্ধকরণ ঘটলো, এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। যেই ATP তে রূপান্তরিত হয়ে গেল সৌরশক্তি রাসায়নিক শক্তি রূপে ATP এর মধ্যে যেই স্টোর হয়ে গেল তখন কি হবে না এই পাতার মধ্যে স্টোর হচ্ছে, তাহলে পাতার মধ্যে কি পাচ্ছ, তাহলে পাতার মধ্যে তুমি ATP পাবে, পাতার মধ্যে তোমার ATP তৈরি হচ্ছে বা ATP গুলো সঞ্চিত থাকছে। এবার যে ATP আসবে তখনই চলে আসবে 2 নম্বর স্টেপে, যেটা হচ্ছে তোমার কি অ্যাক্টিভেশন অফ ক্লোরোফিল। তাহলে 2 নম্বর স্টেপ সঙ্গে সঙ্গে ঢুকে যাবে। 2 নম্বর বলা হচ্ছে অ্যাক্টিভেশন অফ ক্লোরোফিল বা ক্লোরোফিলের সক্রিয়করণ। আছে ক্লোরোফিল সক্রিয়করণ, তাহলে বাংলা হচ্ছে ক্লোরোফিল সক্রিয়করণ। তাহলে 2 নম্বর স্টেপ চলে গেল। তাহলে যেই ATP চলে এলো এতক্ষণ ক্লোরোফিল কি ছিল সুপ্ত অবস্থায় বা ডরম্যান্ট কন্ডিশনে ছিল, কারণ যারা ঘুমিয়েছিল। তাহলে ক্লোরোফিলকে সক্রিয় করতে হবে, তাহলে কেউ যখনই আলো পড়বে ক্লোরোফিলের উপর এসে তাহলে ক্লোরোফিলটা কি হবে সঙ্গে সঙ্গে একটা ইলেকট্রন ছেড়ে দেবে। তাহলে নিষ্ক্রিয় ক্লোরোফিল ইনঅ্যাক্টিভ ক্লোরোফিল থেকে সঙ্গে সঙ্গে কি হলো না ক্লোরোফিল ইনঅ্যাক্টিভ অবস্থায় ছিল এতক্ষণ, ইনঅ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ ক্লোরোফিলটা কি হলো না যেই আলোক শক্তি পেল তখন কি হলো অ্যাক্টিভ ক্লোরোফিলে কনভার্ট হয়ে গেল, অ্যাক্টিভ ক্লোরোফিল এবং আলো পড়ার ফলে এখান থেকে কি হবে একটা ইলেকট্রন রিলিজ হয়ে যাবে, একটা ইলেকট্রন বেরিয়ে যাবে। এবং এখানে কি আছে না ফোটন পার্টিকেল। তাহলে এখানে কি দেয়া হলো ফোটন পার্টিকেল, তাহলে ফোটন করা। তাহলে কি হলো দেখো বিষয়টা, যেই সালোক সংশ্লেষে পাতা দ্বারা বা পাতার হারভেস্টিং অঞ্চল দ্বারা কি হলো সৌরশক্তিটা রাসায়নিক শক্তি রূপান্তরিত হলো, সঙ্গে সঙ্গে কি হচ্ছে ক্লোরোফিল যেটা ছিল পাতার মধ্যে সেই ইনঅ্যাক্টিভ ক্লোরোফিলটা বা নিষ্ক্রিয় ক্লোরোফিলটা ফোটন কণা শোষণ করে একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে অ্যাক্টিভ ক্লোরোফিলে কনভার্ট হলো। তাহলে এখানে কি করছে না সৌরশক্তির মধ্যে যে ফোটন কণা সেটা ক্লোরোফিলটাকে ঘুমন্ত অবস্থা বা নিষ্ক্রিয় অবস্থা থেকে সক্রিয় অবস্থায় নিয়ে যাচ্ছে, কেন না সালোক সংশ্লেষটা ঘটানোর জন্য। তাহলে সালোক সংশ্লেষটা যাতে ঘটে তার জন্য কি হচ্ছে, তাহলে এখানে আমি লিখতে পারি কি না এখানে আমি লিখতে পারি দেখো যে ইনঅ্যাক্টিভ ক্লোরোফিল যেটা ছিল তাহলে এর মধ্যে ক্লোরোফিল ছিল ইনঅ্যাক্টিভ ক্লোরোফিলটা কনভার্ট হয়ে গেল কিসে অ্যাক্টিভ ক্লোরোফিল। তাহলে ইনঅ্যাক্টিভ ক্লোরোফিলটা অ্যাক্টিভ ক্লোরোফিলে কনভার্ট হয়ে গেল। এবার যেটা হলো সেটা হচ্ছে ক্লোরোফিল সক্রিয়করণ। তাহলে ক্লোরোফিল যেই সক্রিয় হয়ে গেল এ কি করবে আলোক দশার যে প্রয়োজনীয় স্টেপগুলো সেই আলোক দশার প্রয়োজনীয় স্টেপগুলো ঘটাতে শুরু করবে। মানে 3 নম্বর স্টেপ কি ছিল না 3 নম্বর স্টেপ যেটা ছিল সেটা দেখো হাইড্রোলাইসিস অফ ওয়াটার বা জলের আলোক বিশ্লেষণ। তাহলে 3 নম্বর স্টেপ কি ছিল 3 নম্বর স্টেপ ছিল
হাইড্রোলাইসিস অফ ওয়াটার বা জলের আলোক বিশ্লেষণ, জলের আলোক বিশ্লেষণ। কেন বলা হচ্ছে সব বোঝাচ্ছি। আলোক বিশ্লেষণ, তাহলে দেখো আলোক বিশ্লেষণ বা হাইড্রোলাইসিস। এবার দেখো হাইড্রো শব্দের অর্থ হচ্ছে কি না, হাইড্রো শব্দের অর্থ হচ্ছে জল। হাইড্রো শব্দের অর্থ আমরা যদি দেখি সেটা হবে কি জল, H2O। আর লাইসিস শব্দের অর্থ টু ব্রেক বা ভাঙা। তাহলে জল এবং লাইসিস বা এটাকে ফটোলাইসিস অফ ওয়াটারও বলা হয়, ঠিক আছে। এটাকে হাইড্রোলাইসিস না বলে সরি ফটোলাইসিস বলো। অ্যাকচুয়ালি হাইড্রোলাইসিস কথাটা থেকে ফটোলাইসিস, আলোর উপস্থিতিতে ভাঙছে তো, তাহলে এটাকে বলো ফটোলাইসিস, ফটোলাইসিস। তাহলে এবার দেখো ফটো মিন্স হচ্ছে আলো, ঠিক আছে, ফটো মিন্স হচ্ছে লাইট। তাহলে আলোর উপস্থিতিতে কোনো কিছু ভেঙে যাওয়া, তাই তো। তাহলে জল যেহেতু ভাঙছে, তাহলে কে ভাঙছে? ফটো শব্দের অর্থ হচ্ছে আলো, লাইসিস শব্দের অর্থ ভাঙা, জল। তাহলে জলটা আলোর উপস্থিতিতে ভেঙে যাচ্ছে, কারণ কি ক্লোরোফিল সক্রিয় হয়ে গেছে। তাহলে সক্রিয় ক্লোরোফিল হলেই কি হবে না জলের আলোক বিশ্লেষণ হতে শুরু করবে। তাহলে আলোর উপস্থিতিতে জলের যে ভাঙা, এই ভাঙাটা কি বলা হচ্ছে কিনা কিভাবে ভাঙবে না, জল যদি থাকে তাহলে এটা জল তোমার জল কি হবে H+ এবং OH- আয়ন তৈরি করবে, ঠিক আছে। H+ এবং OH- আয়ন উৎপন্ন করলো এবং এটা অবভিয়াসলি এখানে কি থাকবে, অবভিয়াসলি এখানে লাইট থাকা বাধ্যতামূলক, আলো থাকা বাধ্যতামূলক। তাহলে যখনই ভাঙতে শুরু করলো তাহলে H+ এবং OH- আয়ন তৈরি হতে শুরু করলো এবং এই ঘটনাটা প্রথম দেখেছিলেন একজন বিজ্ঞানী এবং পরবর্তীকালে এই বিক্রিয়াটাকে তার নাম অনুসারেও ডাকা হয়। তো এইটা যেটা দেখেছিলেন সেটা হচ্ছে তোমার জলের যে আলোক বিশ্লেষণ। আচ্ছা এখানে ক্লোরোফিলটাও দেবে কিন্তু, কারণ ক্লোরোফিল অ্যাক্টিভ না হলে অ্যাক্টিভ ক্লোরোফিল অ্যাকচুয়ালি হচ্ছে অ্যাক্টিভ ক্লোরোফিল হচ্ছে। তাহলে জল আলোর উপস্থিতিতে H+ এবং OH- আয়নে ভেঙে গেল এবং এই বিক্রিয়াটা প্রথম কে দেখেছিলেন বললাম না, বিজ্ঞানী রবিন হিল। তাহলে এই বিক্রিয়াটা প্রথম পর্যবেক্ষণ করেছিলেন কে? বিজ্ঞানী রবিন হিল। কত সালে না 1900 সালে। তাহলে 1900 সালে বিজ্ঞানী রবিন হিল, সরি 1900 নয় 1990, সরি ফর মিস্টেক, 1990 সালে বিজ্ঞানী রবিন হিল প্রথম এই ফটোলাইসিস বা জলের আলোক বিশ্লেষণ বিক্রিয়াটি পর্যবেক্ষণ করেছিলেন। তাই এই ফটোলাইসিস অফ ওয়াটারটাকে আরেকটা নামে ডাকা হয়, সেটাকে কি বলা হয়? হিল রিঅ্যাকশন বা হিল বিক্রিয়া। হিল রিঅ্যাকশন পরীক্ষা করে হিল রিঅ্যাকশন কি? তাহলে পুরো বিষয়টা আরেকবার বলি। আলোর উপস্থিতিতে এবং সক্রিয় ক্লোরোফিলের সহায়তায়, তাহলে আলোর উপস্থিতি সক্রিয় ক্লোরোফিলের সহায়তায় জল বিশ্লিষ্ট হয়ে বা ভেঙে গিয়ে H+ এবং OH- আয়ন উৎপন্ন করে। এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে কি ফটোলাইসিস অফ ওয়াটার বা জলের আলোক বিশ্লেষণ। এবং এই ঘটনাটাকে বলা হচ্ছে কি হিল রিঅ্যাকশন। কেন না, বিজ্ঞানী রবিন হিল 1990 সালে প্রথম এই বিক্রিয়াটি পর্যবেক্ষণ করেছিলেন বলে তাই এটাকে বলা হচ্ছে কি না হিল বিক্রিয়া। তাহলে এখানে কি ঘটলো, এখানে আরো একটা স্টেপ ঘটে গেল। দেখো H2O ভাঙলো, ভেঙে গিয়ে H+ এবং OH- আয়ন উৎপন্ন করলো। দেখো স্টেপ বাই স্টেপ কিন্তু আমরা সামনের দিকে আগাচ্ছি। তাহলে এটা গেল হচ্ছে কি 3 নম্বর পয়েন্ট বা 3 নম্বর ফেজ বা স্টেপ। এবার আমরা চলে আসবো কোথায় না, এবার আমরা যেটা আসবো সেটা হচ্ছে 4 নম্বর ফেজ। আমাদের যেটা ছিল একটু রিমাইন্ড করে দেখো, যেটা তোমাদের খাতায় তোমরা লিখেছো, সেটা হচ্ছে যে 4 নম্বর পয়েন্ট ছিল NADP+ এর বিজারণ। NADP+ এর বিজারণটা আমরা দেখব। তাহলে দেখো NADP+ এর বিজারণটা কিভাবে হচ্ছে না, পরের আমাদের 4 নম্বর যেটা স্টেপ, রিডাকশন অফ NADP+ বা NADP+ এর বিজারণ। NADP+ এর বিজারণ মানে বিজারণ ঘটছে কিভাবে না, দেখো আমার সিস্টেমের মধ্যে কি আছে না NADP+ আছে এবং পাতার কোষের মধ্যে কি আছে, তাহলে আমার সিস্টেমের মধ্যে কে রয়েছে না, সিস্টেমের মধ্যে রয়েছে অবভিয়াসলি NADP+ এবং ফটোলাইসিসের ফলে কে উৎপন্ন হয়েছে H+। দেখো ভালো করে বোঝো,
তাহলে আমরা যেখানে দেখেছিলাম যে ফটোলাইসিস যখন হলো সেখানে কি হলো তোমার ইলেকট্রন H+ তৈরি হলো, অলরেডি পাতার মধ্যে NADP+ রয়েছে কারণ এটা একটা কম্পোনেন্ট বলা হয়েছিল। আর একটা জিনিস আছে যেটা হচ্ছে ইনঅ্যাক্টিভ ক্লোরোফিল থেকে যখন অ্যাক্টিভ ক্লোরোফিল হয়েছিল তাহলে পাতার মধ্যে ইলেকট্রন কিন্তু ছিল, তাই তো? তাহলে এরা কি করবে NADP+, তাহলে এই H+, NADP+ এবং এই ইলেকট্রন এরা একসাথে যুক্ত হয়ে NADP+ কে বিজারিত করবে। কিভাবে করবে? তাহলে রিঅ্যাকশনটা যদি লিখি, দেখো রিঅ্যাকশনটা এরকম হবে, NADP+ প্লাস 2H+ প্লাস 2 ইলেকট্রন দিয়ে হচ্ছে কি NADPH প্লাস H+। দেখো তাহলে NADPH প্লাস H+ তৈরি হলো। তাহলে NADP বিজারিত NADP তৈরি করছে। তাহলে NADP+ বিজারিত হয়ে NADP তৈরি করছে। তাহলে কে সাহায্য করলো এই রিঅ্যাকশনে? তাহলে দেখো হাইড্রোলাইসিস থেকে ফটোলাইসিস থেকে যে H+ পেয়েছিলাম, H+ যুক্ত হয়েছে, আর ক্লোরোফিলকে উত্তেজিত করতে গিয়ে যে ইলেকট্রনটা রিলিজ হয়েছিল সেই ইলেকট্রনটা NADP+ এর সাথে যুক্ত হয়ে বিজারিত NADP তৈরি করেছে। তাহলে এই হয়ে গেল তোমার কি NADP+ এর বিজারণ। এবং এখান থেকে একটা শর্ট কোশ্চেন বলে রাখি, সেটা হচ্ছে এই NADP+ হচ্ছে হিল বিক্রিয়ায় তোমার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই এই শর্ট কোশ্চেনটা লিখে রাখো, সেটা হচ্ছে NADP+ কে বলা হয় হিল বিকারক। তাহলে NADP+ কে কি বলা হচ্ছে? হিল বিকারক। কাকে? NADP+ কে। শর্ট কোশ্চেন পড়ে এটা, যে কি হিল বিকারকের উদাহরণ দাও, সেটা হচ্ছে তোমার NADP+ বা হিল রিএজেন্টও বলা হয়। তাহলে ইংলিশে বলে হিল রিএজেন্ট। কে হবে তাহলে? না হিল রিএজেন্ট হবে NADP+। তাহলে হয়ে গেল NADP। তাহলে সিস্টেমের মধ্যে আরেকটা জিনিস আমার চলে এলো, কি চলে এলো? তাহলে দেখো NADPH প্লাস H+ আমার সিস্টেমের মধ্যে আরো একটা অ্যাড হলো। তাহলে এটা গেল হচ্ছে কি 4 নম্বর পয়েন্ট। 5 নম্বর পয়েন্ট কি ছিল? না 5 নম্বর পয়েন্ট ছিল, প্রথমেই দেখো তোমার খাতাটা একবার দেখে নাও। 5 নম্বর পয়েন্ট আমার যেটা ছিল সেটা হচ্ছে অক্সিজেন উৎপাদন বা প্রোডাকশন অফ O2, তাই তো? অক্সিজেন উৎপাদন বা প্রোডাকশন অফ O2। তাহলে পয়েন্টটা করো 5 নম্বর পয়েন্ট। তাহলে প্রোডাকশন অফ O2 বা অক্সিজেন উৎপাদন কিভাবে হচ্ছে? এবার দেখো আমাদের এখানে যে সিস্টেমের মধ্যে কে পড়ে আছে, H+ টা কাজে লেগেছিল, তাই তো? আমার কোনটা কাজে লাগেনি? OH- টা কাজে এখনো পর্যন্ত লাগেনি। তাহলে এই OH- সিস্টেমের মধ্যে শুধু একটা থাকবে না, তাহলে অনেকগুলো ফটোলাইসিস হচ্ছে OH- এরকম অনেক OH- তৈরি হবে। তাহলে যত জল বাহবে ততগুলো তৈরি হবে। এবার এই OH- 4 অণু OH- কি করবে না প্রথমে এদের দেখো তোমার হাইড্রক্সিল মূলকে পরিণত হবে, ঠিক আছে? তাহলে হাইড্রক্সিল যে আয়ন ছিল, হাইড্রক্সিল আয়নটা প্রথমে কি করবে না ইলেকট্রনটা ছেড়ে দিয়ে তোমার কি করবে না হাইড্রক্সিল মূলকে পরিণত হবে। তাহলে 4OH প্লাস 4 ইলেকট্রন। তাহলে হাইড্রক্সিল যেটা তোমার ছিল মূলক আয়ন ছিল, তাহলে হাইড্রক্সিল আয়ন হাইড্রক্সিল মূলক বা র্যাডিক্যালে কনভার্ট হলো, দিয়ে কি করলো এখান থেকে সে ইলেকট্রনটাকে রিলিজ করে দিল বা ইলেকট্রন ছেড়ে দিল। প্রথমে যেটা হবে এই 4 অণু H2O2 থেকে কি তৈরি হবে না এই 4 অণু H2O2 থেকে তৈরি হবে যেটা প্রথমে তৈরি হয় হাইড্রোজেন পারক্সাইড, 2 অণু হাইড্রোজেন পারক্সাইড H2O2 তৈরি করবে। এবার এই হাইড্রোজেন পারক্সাইড কিন্তু কি স্টেবল নয়, তাই তো? বেশিক্ষণ এই স্টেটে থাকতে পারে না, কারণ অ্যাটমসফিয়ারে থাকলে এটা ভেঙে যায়। তাহলে ভেঙে গেলে কিসে কনভার্ট হবে না 2 অণু জল এবং 1 অণু অক্সিজেন। তাহলে এটা কিসে কনভার্ট হয়ে যাচ্ছে 2 অণু জল এবং 1 অণু অক্সিজেনে কনভার্ট হয়ে গেল। তাহলে দেখো পুরো বিষয়টা কি, তাহলে আমার অক্সিজেন উৎপাদন হয়ে গেছে। আমার দেখো আমি অক্সিজেন পেয়ে গেছি, এখানে এই যে অক্সিজেন পেয়ে গেলাম। তাহলে কোথা থেকে এলো না যেটা হচ্ছে তোমার হিট রিঅ্যাকশন যেটা হয়েছিল H2O টা ভেঙে কি তৈরি হয়েছিল না H+ প্লাস OH-, তাই তো? তাহলে H+ টা কোথায় চলে গেছে না এই H+ টা চলে গেছে রিডাকশন অফ NADP+ কে বিজারিত করতে চলে গেছে। আর এই OH- টা কোথায় চলে এলো, এই OH- টা চলে এলো কোথায় প্রোডাকশন অফ O2 বা অক্সিজেন উৎপাদনের ক্ষেত্রে। তাহলে OH
যেটা আয়ন ছিল, আয়নটা প্রথমে ইলেকট্রন ত্যাগ করে মূলকে কনভার্ট হলো। এবার ওএইচটা 4 অণু হাইড্রোজেন মূলক প্রথমে কি করলো, 2 অণু হাইড্রোজেন পারঅক্সাইড, যেহেতু হাইড্রোজেন পারঅক্সাইড বেশিক্ষণ স্থায়ী হতে পারে না, তাহলে হাইড্রোজেন পারঅক্সাইড সঙ্গে সঙ্গে ভেঙে গিয়ে কি হলো, 2 অণু জল এবং 1 অণু অক্সিজেন। যেই অক্সিজেনটা কি হচ্ছে, অ্যাটমসফিয়ারে চলে যাচ্ছে, অ্যাটমসফিয়ারে চলে গেল। তাহলে এখান থেকে কি হবে, এখান থেকে যে ঘটনাটা ঘটলো, তাহলে এখান থেকে অক্সিজেনটা রিলিজ হচ্ছে, তাহলে রিলিজ অফ অক্সিজেন স্টোমাটা বা পত্ররন্ধ্র দিয়ে কি হবে, স্টোমাটা বা পত্ররন্ধ্র দিয়ে অক্সিজেনটা বাইরে বেরিয়ে চলে আসবে। হলো, তাহলে উপজাত বস্তু রূপে আমরা যে অক্সিজেন পাই, তাহলে অক্সিজেনের উৎস হচ্ছে জল থেকে, সেটা আমরা দেখেছিলাম, সেটা অ্যাটমসফিয়ারে চলে গেল। আর কি হলো না, আর যে ঘটনাটা ঘটলো সেটা হচ্ছে তোমার লাস্ট স্টেপ, সেটা হচ্ছে যে ফটোফসফোরাইলেশন। তাহলে নিশ্চয়ই এই পর্যন্ত বুঝতে কোনো সমস্যা নেই। এবার যেটা আসবো সেটা হচ্ছে পাতার কোষে। দেখো পাতার কোষে আমার আগে থেকেই কি ছিল, কম্পোনেন্ট হিসাবে এডিপি, এই জায়গাগুলো আগে থেকেই ছিল এডিপি, তাহলে এইগুলো এডিপি আগে থেকেই আমার পাতার মধ্যে রয়েছে এডিপি। এবার কি কাজ ঘটে কিংবা কি ঘটনাটা ঘটে এডিপির ক্ষেত্রে, তাহলে সেটার জন্য আমাদের দেখতে হবে যে লাস্ট স্টেপ যেটা আছে 6 নম্বর, ফসফরিভবন বা ফটোফসফোরাইলেশন। তাহলে ফসফরিভবন বা ফটোফসফোরাইলেশন কি সেটাই আমরা দেখে নেব। এবং এই প্রসেসটা একটু লেন্দি প্রসেস এবং এর জন্য দুটো সাইকেল আমাদের করতে হবে। যদিও আজকে আমরা সাইকেলগুলো যাব না, আমরা শুধুমাত্র ফটোফসফোরাইলেশনটা কি সেটা দেখব। তাহলে চলে এসো লাস্ট স্টেপ, ফসফোরাইলেশন বা ফসফরিভবন, ওকে, বাংলাটাকে আমরা একটু উদ্ভট ধরনের নাম, ফসফরিভবন বা ফটোফসফোরাইলেশন। তাহলে এখানে কি হয় না, পাতার মধ্যে তোমার কি হয় না, পাতার মধ্যে আমার আগে থেকে কি জমা রয়েছে, এডিপি অ্যাডিনোসিন ডাইফসফেট, এবং লাইট রিঅ্যাকশন থেকে যে জৈবিক একটা কি হয়, ইনঅর্গানিক ফসফেট তৈরি হচ্ছে। এই ইনঅর্গানিক ফসফেট তোমার এডিপির সাথে যুক্ত হয়ে অবভিয়াসলি আলোকের উপস্থিতিতে কিসে কনভার্ট হয়, উচ্চ শক্তি সম্পন্ন অ্যাডিনোসিন ট্রাইফসফেট বা এটিপি তে কনভার্ট হচ্ছে। তাহলে কি হলো না, পাতার কোষে সঞ্চিত রাসায়নিক পদার্থ যেটা আগে থেকেই তোমার পাতার মধ্যে দেখো ছিল এডিপি, এবং আলোক দশায় একটা ইনঅর্গানিক ফসফেট বা অজৈব ফসফেটের সঙ্গে যুক্ত হয়ে উচ্চ শক্তি সম্পন্ন এটিপি তে কনভার্ট হচ্ছে। তাহলে এই যে প্রসেসটা, এডিপির সাথে ইনঅর্গানিক ফসফেট যুক্ত হয়ে উচ্চ শক্তি সম্পন্ন এটিপি তৈরি করবে, এবং অবভিয়াসলি সেটা আলোর উপস্থিতি, দেখো নামের মধ্যেই আছে, ফোটো মিন্স লাইট, আর ফসফো মানে ফসফেট, লেশন বা রাইলেশন বা ফসফোরাইলেশন মানে ফসফেট তৈরি হওয়া বা উচ্চ শক্তি সম্পন্ন ফসফেট কারোর সঙ্গে যুক্ত হওয়া। তাহলে অ্যাডিনোসিন ডাইফসফেটের সঙ্গে আরেকটি অতিরিক্ত ফসফেট যুক্ত হয়ে অ্যাডিনোসিন ট্রাইফসফেট তৈরি করছে। তো এই ঘটনাটাকে বলা হচ্ছে কি, ফসফোরাইলেশন। এবার এই যে ঘটনাটা ঘটে, এই ফসফোরাইলেশন দুটো পদ্ধতিতে হয়। একটা হচ্ছে তোমার কি, একটা হচ্ছে তোমার নন সাইক্লিক ফটোফসফোরাইলেশন, নন সাইক্লিক প্রসেস, আর একটা হচ্ছে তোমার কি সাইক্লিক প্রসেস। এই দুটো পদ্ধতির মাধ্যমে তোমার কি হচ্ছে, এডিপি থেকে এটিপি তৈরি হচ্ছে, এবং এটিপির মধ্যে প্রচুর পরিমাণে শক্তি জমা থাকে, এবং সেই জন্য এবং জীবকোষে এটিপি থেকে কি হয় না, শক্তিটা তোমার স্থানান্তরিত হয়, কারণ সবকিছু এটিপির মধ্যেই জমা থাকে। সেই জন্যই এটিপি কে কি বলা হয়, এনার্জি কারেন্সি, ENERGY, এনার্জি কারেন্সি, CURRENCY। সেই জন্য এটিপি কে কি বলা হচ্ছে, এনার্জি কারেন্সি। সব কোশ্চেন পড়ে এনার্জি কারেন্সি কাকে বলা হয়, সেটা হচ্ছে এটিপি। কারণ জীবদেহে বিপাক ক্রিয়ার ফলে যে শক্তিটা আমাদের উৎপন্ন হচ্ছে বা শক্তির যে খরচ হয়, সেই শক্তিটা কে সাপ্লাই দেয়, সেটা হচ্ছে শক্তি সাপ্লাই দিচ্ছে এটিপি। কারণ সৌরশক্তি রাসায়নিক শক্তি রূপে এটিপির মধ্যে সব শক্তিটাকে জমা রেখেছে। তাহলে এই প্রসেসটাকে বলা হচ্ছে ফটোফসফোরাইলেশন। এবার কিভাবে তৈরি হচ্ছে অনেকে প্রশ্ন জাগতে পারে না, তার জন্য বলেছি আমি কি, ফসফোরাইলেশন বা ফটোফসফোরাইলেশন, অ্যাকচুয়ালি ফটোফসফোরাইলেশন দুটো স্টেপে হয়। একটা হচ্ছে অচক্রাকার বা নন সাইক্লিক প্রসেস, আর একটা হচ্ছে চক্রাকার বা সাইক্লিক প্রসেস, যেটাকে জেল স্কিমও বলা হয়। সেই দুটো স্টেপ আমরা পরের দিন বা পরের ক্লাসে আমরা দেখব যে নন সাইক্লিক কিভাবে হচ্ছে, বা নন সাইক্লিক প্রসেসে কিভাবে এটিপি তৈরি হয়, এবং সাইক্লিক প্রসেসে কিভাবে এটিপি তৈরি হচ্ছে।
তাহলে এই হচ্ছে দেখো টোটাল আমাদের বিষয়টা, যেটা 6টা স্টেপ ছিল আমি তোমাদের প্রথমেই বলেছিলাম, সেই 6টা স্টেপ দেখো পরপর এলাম। তাহলে প্রথমে কি এলো, ট্র্যাপিং অফ সানলাইট। 2 নম্বর কি এসছে না, 2 নম্বর এসছে তোমাদের অ্যাক্টিভেশন অফ ক্লোরোফিল। তাহলে সূর্যালোক যেই পাতায় পড়লো, ক্লোরোফিলটা কি হলো, ঘুমন্ত অবস্থা থেকে জেগে উঠলো। কারণ আমরা কি জানি, চোখে মুখে যদি আমাদের আলো পড়ে আমরা সঙ্গে সঙ্গে জেগে উঠি বা চোখটা খুলে ফেলি, তেমনি একইভাবে ক্লোরোফিলটা এতক্ষণ ঘুমিয়েছিল। যেই পাতার হারভেস্টিং অঞ্চলে সৌরশক্তিটা শোষিত হলো, সঙ্গে সঙ্গে ক্লোরোফিল ইলেকট্রনটা ত্যাগ করে দিয়ে তোমার সক্রিয় ক্লোরোফিল কনভার্ট হয়ে গেল, নিষ্ক্রিয় থেকে মানে ঘুমন্ত অবস্থা থেকে বা সুপ্ত অবস্থা থেকে জাগ্রত অবস্থায় ফিরে এলো। তাহলে ক্লোরোফিল যেই জাগ্রত হলো, সঙ্গে সঙ্গে কি করবে, জলকে ভাঙার চেষ্টা করবে। কারণ মূলরম দ্বারা জল শোষিত হয়ে পাতায় এসে জমা হয়েছে, সেই জলটাকে ভেঙে H+ এবং OH- এ কনভার্ট করলো। এবার 3 নম্বর প্রসেস কি, H+ এবং মানে জলের বিয়োজনে H+ আর তার সঙ্গে ওখান থেকে যে অ্যাক্টিভেশন অফ ক্লোরোফিলে আমরা যে ইলেকট্রন পেয়েছিলাম, তারা NADP+ এর সঙ্গে, যেটা আগে থেকে তোমার সিস্টেমের মধ্যে ছিল, তার সঙ্গে এসে যুক্ত হয়ে NADP+ কে বিজারিত করে বিজারিত NADP তৈরি করলো। NADPH+ H+ এ কনভার্ট হয়ে গেল। তাহলে এইভাবে গেল কি আমাদের 4 নম্বর প্রসেস। 5 নম্বর প্রসেস কি ছিল, 5 নম্বর প্রসেস ছিল প্রোডাকশন অফ O2 বা অক্সিজেন উৎপন্ন করবে, উপজাত বস্তুরূপে যে অক্সিজেন পাচ্ছি সেটা তৈরি করবে। কোথা থেকে এলো, সেই একইভাবে জলের বিয়োজনে যে OH- তৈরি হয়েছিল, সেই OH- প্রথমে হাইড্রক্সিল তোমার হাইড্রক্সিল মূলকে কনভার্ট হলো, সেখান থেকে কি তৈরি হলো, H2O2 এবং তারপর তৈরি হলো জল এবং অক্সিজেন। তাহলে গেল 5 নম্বর স্টেপ। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে তোমার সিস্টেমের মধ্যে ADP এবং এখানে আর কি ছিল না, এখানে আরেকটা জিনিস ছিল, সেটা হচ্ছে PI বা যেটাকে ইনঅর্গানিক ফসফেট বলা হচ্ছে। তাহলে PI আলোক দশায় যে ইনঅর্গানিক ফসফেট তৈরি হচ্ছে, তাহলে এরা একে অপরের সাথে যুক্ত হয়ে কি তৈরি করলো না, ATP তৈরি করলো। তাহলে এই ATP কে বলা হচ্ছে কি, এনার্জি কারেন্সি। এবং এই NADP কে কি বলা হয়েছিল, হিল রিএজেন্ট বা হিল রিএজেন্ট, হ্যাঁ হিল রিএজেন্ট বা হিল বিকার। তাহলে এখান থেকে পুরো প্রসেসটা দেখো আমি ছোট্ট করে সামারাইজ করলাম, ভালো করে তোমরা প্রসেসটা পড়বে এবং কিভাবে ফটোফসফোরাইলেশন হচ্ছে তার স্টেপগুলো সাইক্লিক এবং নন সাইক্লিক প্রসেসটা আমি নেক্সট ক্লাসে বলবো। তো যারা আগের ক্লাসগুলো মিস করে গেছো, কি অ্যান্টেনা কমপ্লেক্স, কি ফটো সিস্টেম, ক্লোরোফিলের প্রধান রঞ্জক কি, অপ্রধান রঞ্জক কি, তো সেই জায়গাগুলো দেখতে হলে তোমরা প্রিভিয়াস বা এই ভিডিওরই নিচের দিকে প্রিভিয়াস ভিডিও লিংক পেয়ে যাবে, তো সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। আর পরের ভিডিওটা দেখার জন্য চ্যানেলটিকে অবভিয়াসলি সাবস্ক্রাইব করে রাখো। দ্যাটস অল ফর দ্য ডে। হ্যাভ এ নাইস ডে। থ্যাংক ইউ।